আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস আপনারা ভালো আছেন সবাই। তো অনেকদিন পরে আবার আসলাম। আজকে আপনারা বোর্ডে অবশ্য লেখা দেখে বুঝতে পেরেছেন ক্লাসটা কিসের উপরে। দেখেন ক্লজ বা বাক্যাংশের উপরে আজকে আমি এই সেশনটা নিব। দেখুন লাস্ট যে বিসিএস গুলা ছিল অর্থাৎ ৩৭ বলেন, ৩৮ বলেন বা ৪৪ বলেন, ৪৬ বলেন বা ৪২ না সরি ৪১ বলেন। এই যে বিসিএস গুলো ছিল এই বিসিএস গুলোতে কিন্তু এই ক্লজ থেকে কমপক্ষে ২ টা বা ১ টা এগুলো কিন্তু কোশ্চেন আসছে এবং এই ক্লজ চ্যাপ্টারটা এতটাই টাফ যে শুনলে অবাক হবেন যে আমি যখন মানে মাস্টার্স করছিলাম খুলনা ইউনিভার্সিটি থেকে তখন কিন্তু আমাদের এই কোর্সটা ছিল। তো এই ক্লজের টপিকটা খুবই মানে কষ্ট হয়েছিল আমার মানে পার্সোনালি এটা আমাকে আমার ভিতরে ঢোকাতে। তো যা হোক এটা ঝামেলা সবারই থাকে। এই টপিকটাতে আমরা আজকে আসবো এবং আমি চেষ্টা করবো আমার এই সংক্ষিপ্ত সেশনের ভিতরে আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে দিতে আমার বিশ্বাস এই ক্লাসটা করার পরে বা এই সেশনটা হওয়ার পরে আপনাদের এই ক্লাস বিষয়ে কোনো সমস্যা থাকবে না এবং কিছু জায়গাতে আমি জটিল কিছু জায়গা আছে সেই জায়গাগুলো হালকা পাতলা দেখিয়ে দিব। এরপরে ডিটেলস যদি কখন লাগে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন তাহলে আমরা একটু আমাদের ক্লাসে যাই। তো ক্লাস বা বাক্যাংশ এটা হচ্ছে ৩ প্রকার বেসিক্যালি ৩ প্রকার। এক হচ্ছে দেখেন প্রথমত হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ যেটা বাক্যের প্রধান অংশ, যেটা না থাকলে বাক্যটা হবে না এইটা। এরপর আছে সাবঅর্ডিনেট ক্লজ যেটা আমাদের আলোচনার বিষয় এখন। এটা হচ্ছে বাক্যের মানে এইটা সাবঅর্ডিনেট হিসেবে এটা কাজ করবে বা ধরেন এটা কি বলতে চাচ্ছে সেটা এখানে প্রকাশ করবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ মেইন বাক্যের সাথে আরেকটা লিঙ্ক এটা। এখন বাদ থাকে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এটা কি দেখেন, কোঅর্ডিনেট ক্লজ বলতে বোঝানো হয় যে ক্লজ গুলা আপনার সাধারণত কনজাংশন দিয়ে যুক্ত থাকে, যেমন ধরেন এন্ড, বাট, অর। এই তিনটা পার্সোনালি বা বেসিক্যালি এই তিনটাই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই জিনিসগুলা যদি কখনো দেখেন যে কোনো বাক্যের সাথে ধরেন আমি যদি এরকম বলি হি ওয়ার্ক ভেরি হার্ড বাট কুড নট সাকসিড। খেয়াল করেছেন হি ওয়ার্ক ভেরি হার্ড বাট কুড নট সাকসিড, এই যে জিনিসটা অর্থাৎ সে অনেক কষ্ট করেছিল কিন্তু সে সাকসেসফুল হয়নি। এই জায়গাটায় তখন কিন্তু আপনার এই যে বারটা আমি যুক্ত করেছি এটাই হচ্ছে সেই কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে কাজ করেছে এবং এটাই কোঅর্ডিনেট ক্লজ। তো যাই হোক একটা কাজ করি আমরা আমাদের মেইন অংশে আসি। এটা আপনাদের পরীক্ষায় মাঝে মাঝে এরকম আসতে পারে যে ধরেন এই সেন্টেন্সটা দিয়ে বললো হুইচ টাইপ অফ ক্লজ ইজ ইট, তখন কিন্তু এই সাবঅর্ডিনেটের অংশ যেগুলো অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এগুলো না দিয়ে আপনাদের দিয়ে দিতে পারেন প্রিন্সিপাল নাকি সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট বা ধরেন আরেকটা ক্লজ যুক্ত করে তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম যাবে। ঠিক আছে, আপনারা অ্যান্সার দিবেন কোঅর্ডিনেট অর্থাৎ বাট বা এন্ড বা অর যুক্ত থাকলে। ওকে, আচ্ছা এবার আমরা আসি আমাদের মেইন সেশনে। তো এবার দেখেন এই সাবঅর্ডিনেট ক্লজটা কয় প্রকার, এটা ৩ প্রকার। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা ওই জায়গাটায় একটু আসি, একটু খেয়াল করেন আপনারা মেইন আপনাদের যে জায়গাগুলোতে সমস্যা হয় সেই জায়গাগুলো আমরা একটু দেখবো। সাবঅর্ডিনেটের মেইন অংশ যেটা সেটা হচ্ছে নাউন ক্লজ। এখন এইটা একটু খেয়াল করি আমরা এটা কেমন হচ্ছে। নাউন ক্লজ দেখুন, নাউন ক্লজটা কেমন, আপনি যখনই দেখবেন যে কোনো বাক্যে কোনো যা আপনি বললেন অর্থাৎ যেটা নিচে আন্ডারলাইন করা আছে সেটা যদি ওই বাক্যে নাউনের কাজ করে সেটা হচ্ছে নাউন ক্লজ। প্রথম কথা হচ্ছে তাই সহজ বিষয়, কিন্তু এমন ভাবে পরীক্ষাতে আসে যেটা আমরা দেখলে বুঝতেই পারি না যেটা কেমনে নাউন ক্লজ হলো, আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না যে এটা কিভাবে কি হলো। সেটাই আমরা আজকে খেয়াল করি। যেমন দেখেন আমি যদি এরকম বলি, ধরেন খেয়াল করেন বিসিএস কি আসছে সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। ধরেন আমি যদি এরকম বলি হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে হোয়াট ইউ সেড ইজ নট নোন টু মি, মানে তুমি যা আমাকে বলেছিলে সেটা আমার কাছে জানা বা জ্ঞাত নয়, মানে সে যে বিষয়ে বলেছে সেই বিষয়টা আমার কাছে জ্ঞাত নয়। তাহলে খেয়াল করেন আমি কিন্তু দিয়েছি হোয়াট ইউ সেড, এটা কিন্তু এক টাইপের একটা বাক্যের একটা অংশ এবং এই পুরো বাক্যের এই একটা অংশটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট হিসেবে কাজ করছে এবং এটা কেমনে নাউন হলো, যেহেতু নাউনের অংশ সেটা আমি আপনাদের একটু দেখাই। দেখেন তো এটা যদি বাদ দিয়ে দিই হোয়াট ইউ সেড, এটা বাদ দিয়ে দিলে কি আর আদৌ কোনো কিছু থাকে একটু দেখেন তো, এটা বাদ দিয়ে দিলে আর আদৌ কি কোনো বাক্য থাকে, মানে বাক্য বলতে বোঝাচ্ছি আমি কোনো সাবজেক্ট থাকে, সরি বাক্য না, আর কোনো সাবজেক্ট থাকে, থাকার কথা না। দেখেন এই যে এটা বাদ, এটা বাদ দিলে ইজ নট নোন টু মি, কি নোন টু, কিছুই না, ওইটাই হচ্ছে তখন বাক্য, ওই সরি ওটাই হচ্ছে তখন নাউন। অর্থাৎ সেক্ষেত্রে এটাই তখন নাউনের কাজ করছে বলে এটাই নাউন ক্লজ। বুঝতে পেরেছেন?
এটা যদি এরকম থাকতো, ধরেন আমি যদি একটু পিছনে দিতাম, ধরেন আমি যদি এরকম বলি যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তারপর ধরেন আমি এইটুকু এখানে দিয়ে দিলাম, হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে সেটা আমি বুঝতে পারি না বা আমি বুঝতে পারিনি। ধরেন এটা ক্যান নটের বদলে যদি আমি এখানে কুড নট দিতাম, কুড নট, একই জিনিসই হতো, অর্থাৎ আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে সেটা আমি বুঝতে পারিনি বা পেরেছিলাম না। বুঝতে পেরেছেন? এটাও কিন্তু দেখেন কি অর্থে প্রকাশ করছে, অর্থাৎ তুমি কি বলেছিলে, তাহলে কি কি তো নাউন, নাউনকে কোয়ালিফাই করে। বুঝতে পেরেছেন? এটাই তখন নাউন ক্লজে কাজ করছে। আমি আরো আছে, যদি আমি এরকম বলি, তাহলে আমি যদি এরকম বলি হু ইউ আর, হু ইউ আর, তুমি কি হও, ওয়াজ আননোন, ধরেন হু ইউ আর ওয়াজ আননোন, মানে তুমি কে হও সেটা ছিল অজানা। খেয়াল করেছেন? তাহলে সেক্ষেত্রে আমি যদি এরকম বলি হু ইউ আর ওয়াজ আননোন, এইটুকু দেখেন, এইটুকু কি পুরো বাক্যের সাবজেক্টে কাজ করছে না? যেহেতু এটা সাবজেক্টে কাজ করছে, তাহলে সেহেতু এটা নাউন ক্লজ, এরকম হতে পারে। তেমনি যদি আমি দ্যাট দিয়ে করি, দেখেন দ্যাট দ্য বয় ওয়াজ গিলটি, দেখেন দ্যাট দ্য বয় ওয়াজ গিলটি ইজ আ সারপ্রাইজ, দেখেন সারপ্রাইজ ফর আস, এর মানে কি দাঁড়ালো, দ্যাট দ্য বয় ওয়াজ গিলটি ইজ এ সারপ্রাইজ ফর আস, দ্যাট দিয়ে যদি আমি করি, তার মানে বুঝাচ্ছে কি যে ছেলেটা যে ছিল অপরাধী, এটা আমাদের কাছে একটা খুব সারপ্রাইজিং একটা বিষয় বা অবাক করার একটা বিষয়। খেয়াল করেছেন? তাহলে এই যে দ্যাট দিয়ে আমি যুক্ত করলাম, এইটুকু কিন্তু পুরোটা মিলে দেখেন এই বাক্যের সাবজেক্টে কাজ করছে। এটুকু যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না। হ্যাঁ, এই জন্য এটাও কিন্তু দ্যাট দিয়ে যুক্ত হলেও কিন্তু সেটা নাউন ক্লজ। এই যে গেল এটা, এরকম আরো অনেক আছে, আপনারা আরো ডিটেলে, আমি যখন আরো ডিটেল ক্লাস করবো তখন আপনাদের আমি এগুলো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই যে নাউন ক্লজের এই ছিল বেসিক অংশ, এগুলো আপনারা সহজে পারবেন। এবার আমি আসি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভটা কেমন হতে পারে? আচ্ছা, খেয়াল করেন, দেখেন এইটা, এই যে জিনিসটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন এবং নাউনকেই, সাধারণত নাউন এবং বলে ভুল হবে, নাউনকেই সে মডিফাই বা কোয়ালিফাই করে। যেহেতু সে নাউনকে কোয়ালিফাই করে, তাহলে আমার কোনো বাক্য যদি দেয়া থাকে, সেই বাক্যে কোনো একটা অংশ নিচে যদি দাগ দেওয়া থাকে, যদি বলা এটা কোন ক্লজ, এবং সেখানে যদি আমি দেখি যে ওইটা নাউনকেই ঘিরে কাজ করতেছে, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দেখেন আপনি এই জায়গাটা যদি আমি এরকম বলি, আই নো, দেখেন আই নো দ্য প্লেস, আমি সেই জায়গাটা চিনি, হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। একটু খেয়াল করেন, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আমি চিনি সেই জায়গাটা যেখানে সে বাস করে। আমি এখানে একটু পরে আসি, আমি আগে যদি সেন্টেন্স এমনি লিখতাম, দেখেন আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। খেয়াল করেন, আমি এখানে একটু পরে আসি, আমি জানি সে কোথায় বাস করে, তাহলে আমি যদি বলি এখানে কি, আমি কি জানি, তাহলে সে কোথায় বাস করে এটা আমি জানি, তাহলে এই যদি হয় তাহলে এটা নাউন ক্লজ, এনসি মানে নাউন ক্লজ। এটা তো বুঝতে পেরেছেন? আবার ভেবেন না যে হোয়ার হি লিভস তো নো কে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব ক্লজ, না এরকম না বিষয়টা, অ্যাডভার্ব ক্লজ অন্য বিষয়, এটা আপনাদের পরে বুঝাচ্ছি। এখন আসেন, এটা ছিল নাউন ক্লজ, কিন্তু এই জায়গাটায় আমি যদি এই সেম সেন্টেন্সটা জায়গায় শুধুমাত্র এইটুকু যুক্ত করে দিয়েছি, রিপ্লেস, এটুকু যুক্ত করেছি, যখন আমি এটুকু যুক্ত করেছি তখন দেখেন কি দাঁড়াচ্ছে, আই নো, আমি জানি, দা প্লেস, ওই জায়গাটাকে, হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। তখন কি ওই সে যেখানে বাস করে সেটা যদিও আমি জানি, এটা উত্তর দিলে তো এখানে হচ্ছে, কিন্তু সরাসরি তো এটা এটাকে কোয়ালিফাই করে নাই, এটা তো এইটাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। খেয়াল করছেন? না আমি নো, আমি জানি, যেটা জানি সেটা তো জানি, কিন্তু ওই জায়গাটাকে জানি, যে জায়গাটা সে বাস করে, তাহলে জায়গাটাকে ঘিরে এই কাজটা হচ্ছে না, এখানে তো জায়গাটা ছিল না, এখানে তো জায়গাটা আছে, এই কারণেই হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছেন? অর্থাৎ যখন আপনার সহজে আপনাকে চেনার উপায় আমি বলি, নাউন ক্লজ তো নাউন থাকবে, নাউনের মতো করে কাজ করবে, এটা তো নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে কি, অবশ্যই যে ক্লজের নিচে দাগ থাকবে তার আগে
কোনো না কোনো অবজেক্ট বা সাবজেক্ট বলে ভুল হবে, অবজেক্টই ধরেন, কোনো না কোনো অবজেক্ট ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক এটা থাকবেই থাকবে। এটা যদি থাকে সেটাকে ঘিরে যদি এই ক্লজটা কাজ করে তাহলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন দেখেন, একটু খেয়াল করেন, আমি যদি এরকম বলি দিস ইজ দ্য বুক আই নিড, খেয়াল করেন দিস ইজ দ্য বুক আই নিড, বা ধরেন আমি যদি সেন্টেন্স এরকম বলি দিস ইজ দ্য বুক হুইচ, আচ্ছা সারাদিন অনেক স্ট্রেস গেছে এই জন্য আমার উল্টোপাল্টা হচ্ছে, কিছু মনে করেন না। দিস ইজ দ্য বুক হুইচ আই নিড, ধরেন আমি যদি এরকম বলি, আমি এইটাও দিতে পারি বা আমি এটাও দিতে পারি। খেয়াল করেন দিস ইজ দ্য বুক এটা হচ্ছে বই, আই নিড যেটা আমার প্রয়োজন, আর দিস ইজ দ্য বুক এটা হচ্ছে সেই বইটা হুইচ আই নিড যেটা আমার প্রয়োজন। এই জায়গাটায় যদি আমি আসি আই নিড, এইটা নানা ধরনের ক্লজ হিসেবে অনেকে অনেক রকম কথা বলে, তবে আমি পার্সোনালি বলবো যে এটা যেহেতু এখানে আর কোনো রিলেটিভ প্রোনাউন ইউজ হয়নি, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা এইটাকেই কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, অর্থাৎ বইটাই তো আমার প্রয়োজন। খেয়াল করছেন এখানে কিন্তু বলা আছে হুইচ, এটা দিয়ে সহজ হয়েছে, রিলেটিভ প্রোনাউন আছে, কিন্তু যেহেতু এখানে নাই তারপরেও দেখেন এটা কিন্তু এইটাকেই মডিফাই করছে, অর্থাৎ আপনি বা কোয়ালিফাই করছে এই দি বুককে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তেমনি এখানে তো সরাসরি দেওয়াই আছে এই হুইচটা, এটা কাকে মডিফাই করছে, এই যে দি বুককে, এটা তো আরো সহজ, এটাও তখন অ্যাডজেক্টিভ ক্লজ। যদি হুইচ নাও থাকে তাও আপনারা অ্যাডজেক্টিভ ক্লজ দিবেন, ওকে, না দিলে কিন্তু এটা হবে না। যদি আমি এরকম বলতাম বিসিএস যেটা আসছে সেটা দিচ্ছি, দিস ইজ দ্য বুক, সম্ভবত যদি ভুল না বলি সম্ভবত 44 বিসিএস মেবি আসছে এটা। আচ্ছা দিস ইজ দ্য বুক ধরেন এই টাইপের একটা জিনিস, আই লস্ট, দিস ইজ দ্য বুক আই লস্ট এটা আসছে ধরেন 44 বিসিএস সম্ভবত এরকম একটা জিনিস আসছে। তো সেক্ষেত্রে বলছে এইটা হচ্ছে বইটা, দিস দ্য বুক এই হচ্ছে সেই বইটা আমি হারিয়েছি, তাহলে এই আমার হারানোটা তো বইটাকে ঘিরে হচ্ছে, তাই না? দেখছেন, তাহলে কি বই তো অবজেক্ট, অবজেক্টকে কোয়ালিফাই করছে এই সেন্টেন্সটার এই অংশটা, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ এটাও তখন আপনার অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করবে, ওকে। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ হয়তো আপনারা বুঝতে পারলেন, আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে আমাকে জানাবেন অবশ্যই। আচ্ছা, এটা গেল, এরপরে আছি আপনাদের বাকি আরেকটা যে অংশটা আছে সেটাতে যাই, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই জিনিসটা একটু দেখবেন, আর শেষে সবার শেষে আমি দেখিয়ে দিব আপনাদেরকে একটা কোশ্চেন যেটা 46 বিসিএস এ আসছে, এই জায়গাটায় মানুষ কেন ভুল করছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানটা একটু দেখেন, বিসিএস তো খুব দ্রুতই চলে আসতেছে আপনাদের কাছে, সামনাসামনি চলে আসছে, প্রায় হাতে সময় নাই মোটেও, একটু ভালো করে পড়াশোনাটা করেন। ঈদ তো চলে গেল, এখন আর ঈদ নাই, এখন সব পড়াশোনা। দেখেন এবার সি নাম্বারটা, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। মনে রাখবেন যদি কোনো বাক্যাংশ নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আপনি মিলাইতে না পারেন তাহলে অবশ্যই ধরে নেবেন, এবং সেখানে যদি কোঅর্ডিনেট ক্লজ না থাকে তাহলে ধরে নেবেন সেটা অ্যাডভার্ব ক্লজ, সহজে বোঝার উপায়। আর হচ্ছে অ্যাডভার্বিয়াল যেসব চিহ্নগুলো আছে, অর্থাৎ অ্যাডভার্বের যতগুলো ভাগ আছে, 9-10টা ভাগ আছে, ম্যানার বলেন, পারপাস বলেন, রিজন বলেন, এই যে জিনিসগুলা এগুলা, বা টাইম বলেন, ওকে, অ্যাডভার্ব অফ টাইম, বিশেষ করে টাইমটা বেশি, যেমন স্টাডে, এইগুলা, বা দেন সামটাইমস, এই জিনিসগুলো যদি থাকে, অ্যাডভার্বের যদি চিহ্নগুলো দেওয়া থাকে টিল আনটিল, তাহলে অবশ্যই সেগুলা অ্যাডভার্ব ক্লজ। এটা তো সহজে বোঝার উপায়, কিন্তু যদি চিহ্ন না থাকে তখন আপনি কেমনে চিনবেন এটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করা, প্রথম কথা হচ্ছে তাই, অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে যদি কখনো দেখেন যে ওই সেন্টেন্সের ওই বাক্যাংশটা নাউনের সাজানো যাচ্ছে না, অ্যাডজেক্টিভে সাজানো যাচ্ছে না, যদি দেখেন যে তাহলে এরকম কোনো কিছু হয়ে গেছে, তো শিওর থাকেন ওটা অ্যাডভার্ব ক্লজ। কেমনে বুঝবেন? কারণ ওটাকে তখন ভার্ব বা অ্যাডজেক্টিভকে সে মডিফাই করবে, নাউনকে না। বুঝতে পেরেছেন? আমি একটা সেন্টেন্স লিখে দেখাই, যেমন দেখেন আই উইল বা আই শ্যাল, যেটাই বলেন, আই শ্যাল বা আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো, আই উইল লেট ইউ নো হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে, গতকাল কি হয়েছিল সেটা আমি তোমাকে জানাবো, বা আমি যেভাবেই হোক আমি তোমাকে জানাবো। তাহলে খেয়াল করেন একটু, আমি যদি সরি এখান থেকে হট থেকে হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে, আপনি দেখেন তো যদি আমি এরকম বলেন আই উইল লেট ইউ নো, আই উইল লেট ইউ নো, আপনি বললেন কি যে কি জানাবে, তখন আনসার দাঁড়াচ্ছে হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। হ্যাঁ, সেই হিসেবে করলে এটা নাউন ক্লজ, সেটা ঠিক আছে। খেয়াল করেন
আবার আমি যদি এইভাবে করি, দেখেন এটা যদি কেউ নাউন ক্লজ লেখে খুব বেশি ভুল হবে না, কিন্তু সমস্যাটা কোথায়, এই যে ইয়েস্টারডে আছে, খেয়াল করেছেন, এই যে ইয়েস্টারডে আছে, এই ইয়েস্টারডে থাকার কারণেই এটা তখন নাউন ক্লজে কাজ করবে না, এটা তখন হয়ে যাবে এই অ্যাডভার্ব ক্লজ। যেহেতু এইটা আছে, যদি এটা না থাকতো তাহলে কিন্তু আপনার, আপনি ওটাকে যদি আপনি অ্যাডভার্ব হিসেবে নাও দিন, নাউন হিসেবে দেন, তাতেও হবে, সমস্যা নেই। এই একটা বিষয়, সাধারণত এই চিহ্নগুলো থাকবে, অর্থাৎ যে আপনার আইডেন্টিফাই করা যাবে যে ওয়ার্ডগুলো দিয়ে অ্যাডভার্বকে, সেগুলো অবশ্যই থাকে। আর হচ্ছে যদি আপনি ধরেন এরকম ধরেন পরীক্ষা যেমন আসছে, ধরেন এরকম আসছে, বিসিএস আসছে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এখন আমার কথা হচ্ছে, ধরেন আপনি জানেন না যে এটা হোয়াইল একটা অ্যাডভার্ব, এটা আপনি জানেন না, ধরেন আপনি জানেন না, এখন তাহলে আপনি কেমনে চিনবেন, আমি এটাই চাচ্ছিলাম যে কেমনে চিনবেন যে এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বি ক্লজ, কেমনে চিনবেন? একটু দেখেন, স্ট্রাইক দ্য আয়রন, লোহাকে আঘাত করো, হোয়াইল ইট ইজ হট, যখন এটা গরম হয়, অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে ঝোপ বুঝে কোপ মারো। সেক্ষেত্রে প্রবাদ বাক্যের মতন, প্রবাদ বাক্যই আসলে। তো সেক্ষেত্রে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, যখন আপনি বুঝতেছেন যে নাউন ক্লজ এটা না, কেমনি বুঝতেছেন দেখেন, আঘাত করো আয়রনকে, তার মানে কি কি, এটা তো অ্যান্সার হচ্ছে না, আয়রন তো অ্যান্সার হয়েই গেছে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। তো সেক্ষেত্রে এটা তো চলেই আসছে, এটা তো নাউন ক্লজের মধ্যে পড়তেছে না এই অংশটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার এটা তো আয়রন আছে, আয়রন যেহেতু আছে তাহলে নিশ্চয়ই এটা অবজেক্ট, অবজেক্টকে তাহলে স্যার এই অংশটা কোয়ালিফাই করছে, তাহলে তো এটা স্যার অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, গুড কোশ্চেন। এখন বিষয় হচ্ছে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, অ্যাডজেক্টিভ ক্লজ যদি হতে হয় সেখানে থাকতে হবে রিলেটিভ প্রোনাউন। বোঝার চেষ্টা করেন, অ্যাডজেক্টিভ ক্লজ যদি হতে হয় সেখানে থাকতে রিলেটিভ প্রোনাউন, সেখানে কিন্তু হোয়াট, হুইচ বা ধরেন হু, সরি হোয়াট, হুইচ বা ধরেন আপনার, আপনি যদি বলেন হু, হুম, হুজ, দ্যাট, এগুলো থাকতে পারে। কিন্তু যেগুলো অ্যাডভার্ব, অর্থাৎ যেগুলো হোয়েন, ওয়াইল, এগুলো থাকলে কিন্তু সেটা হবে না, সেটা তখন আপনি কোনোভাবেই অ্যাডজেক্টিভ ক্লজে নিতে পারবেন না, বুঝতে পেরেছেন? সেটা তখন হবে অ্যাডভার্ব ক্লজ। তাই এটা যদিও দেখতে মনে হচ্ছে এটাকে কোয়ালিফাই করছে, দেখতে মনে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু যেহেতু হোয়াইল যুক্ত আছে এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ আকারেই কাজ করবে, বুঝতে পেরেছেন? এই জন্যই পরীক্ষা এগুলো দেয়, কারণ আপনারা ঝামেলা করে ফেলেন, এই জন্য দিয়ে দেয়। আচ্ছা, এরকম আরো আছে, ধরেন আমি যদি বলি ওয়েট হেয়ার, একটু দেখেন, ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, মানে আমি ফেরা না পর্যন্ত তুমি এখানে থাকো। তো ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, আমি ফেরা না পর্যন্ত এখানে থাকো, তাহলে দেখেন তো এইটা, এই আনটিল আই রিটার্নটা কি ওয়েটকে সম্পূর্ণ কোয়ালিফাই করছে না বা মডিফাই করছে না? ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ সে না আসে, বা ততক্ষণ তাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ আমি না আসি, খেয়াল করেছেন? তাহলে ভার্বকে মডিফাই করছে না, এভাবেও কিন্তু চিনতে পারবেন। তারপরে যদি কোনো কারণে এরকম থাকতো, ওয়েট হেয়ার, ধরেন আমি যদি বলি এমন একটা অ্যাডজেক্টিভ এখানে আপনি অ্যাড করে দেন, ওয়েট হেয়ার স্লোলি, ধরেন স্লোলি, স্লোলি দেওয়ার দরকার নেই, ওয়েট হেয়ার আমি বাদ দিলাম, আমি স্লো বাদ দিলাম। আমি যদি এরকম বলি ওয়েট হেয়ার ডিয়ার, ধরেন আমি যদি এরকম বলি ওয়েট হেয়ার ডিয়ার, ডিয়ার বললাম যে প্রিয় এখানে থাকো আনটিল আই রিটার্ন, আমি ফেরত না আসা পর্যন্ত। তাহলে দেখেন এটা কিন্তু, যদি আপনি বলেন এটা ভার্বকে মডিফাই করছে সেভাবেও নিতে পারেন, আবার যদি বলেন যে এটা আমি কাকে বলতেছি ডিয়ার কে, সেটা দিয়ে আমি বাকি অংশ বুঝাচ্ছি, তাতেও হবে, সমস্যা নেই, সেটা হবে। তবে এটা খুব বেশি মানে ভালো শোনায় না যে আপনি ডিয়ার কে এটা মডিফাই করতেছেন, এটা ভালো শোনায় না। তবে যদি থেকে থাকে, কেউ যদি ভাবেন যদি যে না আমি এটা বুঝতেছি না, তাহলে আমি এটা দিয়ে বুঝবো, তারপর সমস্যা নাই, ঠিক আছে? আর সবচেয়ে সহজ উপায় কি বুঝে গেছেন, এই যে এই যে চিহ্নটা আছে আনটিল, এটা তো অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব গুলো আপনাদের একটু মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে যে অ্যাডভার্ব গুলো কি আসবে, ঠিক আছে? এটা গেল, এই ছিল হচ্ছে মেইন যে অংশগুলো, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ক্লজের মেইন অংশগুলো আমি এখানে বুঝিয়েছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যেখানে যাব সেটা হচ্ছে পরীক্ষাতে একটা মজার বিষয় আসছে 46 বিসিএস, এই সেন্টেন্সটা আমি আপনাদেরকে বুঝিয়ে শেষ করবো। এটা যদি বুঝতে পারেন আমার বিশ্বাস আপনাদের আর কোনো ক্লজে আর কোনো সমস্যা থাকার কথা নেই, এটাতে ঝামেলা সবাই থাকে, থাকার আর কথা নেই। পরের দিন আমি ফ্রেজটাও বুঝাবো ইনশাল্লাহ। আর ভোকাবুলারি নিয়ে বলছিলাম আমি ক্লাস নিয়ে, কিন্তু ভোকাবুলারি নিয়ে আমি আরো কিছু গবেষণা করতেছি, কিছুটা মানে রিসার্চের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, ওইটা একটু ক্লিয়ার করতে পারলে আমি ক্লাসটা নিয়ে নেব ইনশাল্লাহ। তো এবার দেখেন আপনারা, প্রশ্নটা ছিল এরকম, হিজ ড্রিম, 46 বিসিএস এর প্রশ্ন, যদি আমি ভুল না করি। আচ্ছা, হিজ ড্রিম দ্যাট he will become a BCS cadre
কেম টু, প্রশ্নটা এমন ছিল, ধরেন এরকমই ছিল যতদূর খেয়াল আছে। আচ্ছা, সমস্যাটা যেখানে হয়েছে সেটা হচ্ছে, আমি আরেকটা সেন্টেন্স দিই, দেখেন, দ্য নিউজ দ্যাট হি ইজ নো মোর, that he is no more surprised me। আচ্ছা, নিউজটা যে সে আর নাই পৃথিবীতে, কষ্টের বিষয়, এটা আমাকে অবাক করেছিল। এখন দুইটা সেন্টেন্সটা কেমন দেখেন, এটাতে একটু আসেন। দ্য নিউজটা, দ্যাট হি ইজ নো মোর, নিউজটা হচ্ছে যে সে আর পৃথিবীতে নাই, সারপ্রাইজড মি, আমাকে অবাক করেছিল। দেখেন এই সেন্টেন্সে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে, আমি যদি নিউজকে দেখেন, আপনি নিউজ তো সাবজেক্ট, আর দ্যাট হি ইজ নো মোর, সে যে আর নাই, সারপ্রাইজ মি, আমাকে অবাক করেছিল, তাহলে দেখেন তো এইটুকু অংশ পুরো সাবজেক্টকে মডিফাই করছে না? নিউজটা কি? নিউজটা হচ্ছে যে সে আর পৃথিবীতে নাই, এই জিনিসটা আমাকে অবাক করেছে, তাহলে এই জিনিসটা তো পুরো নিউজকে মডিফাই করছে, করছে না? আমি তো এরকমও লিখতে পারতাম, এটা বাদ দিয়ে, দ্য নিউজ সারপ্রাইজড মি, দেখছেন? সেন্টেন্সটা এমন হতে পারে, দ্য নিউজ সারপ্রাইজড মি, সেক্ষেত্রে সেন্টেন্সটা এরকম ভাবে হয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যখন আমি বলেছি যে নিউজটা কি সেটা, এবং সেটা কেমন নিউজ, সেটা হচ্ছে যে সে আর পৃথিবীতে নাই, তখন এই কেমনটা এই নিউজকে মডিফাই করছে, এই কারণেই হচ্ছে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজে কাজ করছে। এটা গেল এখানে। এইবার যদি আমি এখানে আসি, হিজ ড্রিম কেম টু, ধরেন আমি যদি এরকম বলি, হিজ ড্রিম কেম টু, তার স্বপ্নটা সফল হয়েছে। খেয়াল করেন, এটা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এখানে একটু পরে আসতেছি, হিজ ড্রিম কেম টু, এটা তো বললে পুরো সেন্টেন্স হয়ে যায়। এখন দেখে মনে হচ্ছে হিজ ড্রিম দ্যাট হি উইল বিকাম এ বিসিএস ক্যাডার, সে একটা বিসিএস ক্যাডার হবে, তার স্বপ্ন, এটা সফল হয়েছে। এইটুকু দেখে, এই আগের সেন্টেন্সটা দেখে মনেই হতে পারে যে তাহলে তো এইটাও স্যার এই সাবজেক্টকে মডিফাই করছে, এই যে বাক্যাংশটা এটা সাবজেক্টকে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ প্লাস, এটা তো বাস্তব কথা, এটা দেখে এরকমই তো মনে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে নিউজটা কি বিষয়ের উপরে ছিল, সে আর নাই, তাই খেয়াল করেছেন? এটা বিষয় বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু বিষয় বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে তার স্বপ্নটা, কি স্বপ্ন সে দেখেছিল, কি কি বিষয় না, স্বপ্নের বিষয় না, স্বপ্নটা কি ছিল। যখন এই কি অর্থে ব্যবহৃত হয়েছে, তখনই কিন্তু এইটা আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেনি, তখন কিন্তু এটা হয়ে গেছে নাউন, অর্থাৎ নাউন ক্লজ, এনসি। বুঝতে পেরেছেন? এটা এই জন্যই এই চালাকিটা করে এরা এটাকে দিয়েছে। কি মজার বিষয়, তাই না? একই জিনিস, নিচেটা দেখে মনে হচ্ছে যে স্যার এটা তো এরকম, নিউজটা কি, সে আর আগে নেই, হ্যাঁ সে ঠিক আছে, এভাবে ভাবলে হবে। কিন্তু যখন নিউজটা বিষয় বোঝাচ্ছে, বিষয়টা কি, নিউজটা সাধারণত বিষয় বোঝানো হয়, বিষয় হলে সেটা আর আপনার ওইখানটা তখন আর নাউনের কাজ করবে না, কারণ নাউন তো অলরেডি দেওয়া আছে। বুঝতে পেরেছেন? কিন্তু যদি বলে যে টপিকটা কি, যেমন স্বপ্ন, স্বপ্নটা কি, সে বিশেষ করে হতে চায়, তখন ওই স্বপ্নের আরেকটু ব্যাখ্যা দিয়েছে না যে সে বিশেষ করে হতে চায়, তখন কিন্তু সেটা বিষয়ের আকারে কাজ করে, তখন ওই টপিকেরই অংশ হিসেবে কাজ করেছে, যার কারণে এইটুকু আর এইটুকুটা সেম সেম, ওই জন্যই এটা নাউন প্লাস আকারে কাজ করেছে। বুঝতে পেরেছেন? আমি যদি এটা বাদ দিয়ে দিই, দেখেন একটু খেয়াল করেন, এটা বাদ দিয়ে যদি দিই তাহলে কি দাঁড়াচ্ছে, দ্যাট হি উইল বিকাম এ বিসিএস ক্যাডার কেম ট্রু, সে যে একজন বিসিএস ক্যাডার হবে, এটা স্বপ্ন সফল হলো, তখন কিন্তু ওইটুকু দিয়ে স্বপ্নকেই বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? স্বপ্ন কি বোঝাচ্ছে। কিন্তু আমি যদি এরকম বলি, দ্যাট হি ইজ নো মোর সারপ্রাইজ মি, সে যে আর নাই, এটা আমাকে অবাক করেছে, এখানে কি এটা কি নিউজ বোঝায়? এটা তো যেকোনো কিছু হতে পারে। বুঝতে পেরেছেন? এখানে নিউজ কি বোঝাচ্ছে না, এই কারণেই যখন আমি নিউজ লাগাচ্ছি তখন ওটা নিউজ আকারে হয়ে গেছে, বিষয় হয়ে গেছে, এই জন্যই এইটা তখন অ্যাডজেক্টিভ আর এইটা তখন নাউন। বুঝতে পেরেছেন? আরো সহজে বলি, ড্রিম যদি থাকে কোথাও এবং তারপরে যদি কোনো অংশ ড্রিম নিয়ে বোঝানো হয়, সেটা অবশ্যই নাউন ক্লজ। বুঝতে পেরেছেন? বা লক্ষ্য থাকলে। ঠিক আছে, আমি যদি ড্রিমের বদলে এইম দিতাম, ইজ এইম, একই জিনিস। তো ভালো থাকবেন। আমি চেষ্টা করেছি যতটুকু পারা যায় আপনাদেরকে বোঝানোর, কতটুকু পেরেছি জানি না। আজকে আমার খুব হ্যাসেল গিয়েছে, সারাদিন আমি অনেক ধকলে করেছিলাম, হয়তো আমার একটু বেঁধে বেঁধে গিয়েছে মুখে বলার সময় বা এগুলো লেখার সময়, এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধারণত আমি এখন ক্লাস নিই না, তবে অনেকদিন ক্লাস নিচ্ছি না, প্লাস সামনে আমার ট্রেনিং আছে, আমি ক্লাস নিতে পারবো কিনা জানি না, এই কারণেই মূলত আপনাদেরকে
আজকে ক্লাসটা নিয়ে নেওয়া। সামনে আপনাদের পরীক্ষাও আছে অলরেডি। এই শুক্রবার, আজকে তো রবিবার বা সোমবার, এই শুক্রবারে কিন্তু এনএসআই ফিল্ড অফিসার পরীক্ষা গিয়েছে, সরি ফিল্ড স্টাফের পরীক্ষা গিয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলা আপনাদের অনেকেরই মানে মাথায় আসতে পারে যে পরবর্তী পরীক্ষাগুলোতে এই ক্লাসটা দিতেই পারে। তো ঠিক আছে, এই কারণেই আপনাদেরকে এগুলো দেখানো। ভালো থাকবেন। আমি প্রশ্ন সমাধান নিয়েও আসবো ইনশাল্লাহ। একটু ট্রেনিংটা শেষ করলে বা একটু ঝামেলাগুলো গেলে আমি প্রশ্ন সমাধান নিয়ে আসবো। বলেছিলাম যে প্রতি মাসে অন্তত একটা বা দুটা ক্লাস প্রশ্ন সমাধানের উপরে যে পরীক্ষাগুলো হয় করাবো, বা আমরা সেই সেগুলো শিখবো। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে থেকে। ভোকাবুলারি ক্লাসও সামনে আসতেছে, তবে এর আগে একটা ফ্রেজের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা করার পরে আমরা ভোকাবুলারি ক্লাসে যাবো। ভালো থাকবেন সবাই। ক্লাসগুলো দেখবেন, সেশনগুলো দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলে, আপনারা আমার পাশেই থাকবেন। কিভাবে পাশে থাকতে হয় সেটা আপনারা জানেন। আমি মুখে কিছু বলবো না, এটা আপনাদের বিষয়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।